আচ্ছা, ওকে। তো আজকের ডিসকাশন শুরু করা যাক। আজকের ডিসকাশনে আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। হ্যাঁ, ওকে। আমি একটু জুমের অ্যাক্সেসটা দেখি, জুমের অডিও ভিডিও। ওকে, জুমের ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু বলো তো? জি ভাই। জি ভাই। হুম, আচ্ছা। এখন স্যার বলো। ফেসবুকে লাইভ দিবেন না? হ্যাঁ, দিচ্ছি। ওকে, ডান। সো আলোচনায় আসি। আমাদের আজকের আলোচনার টপিক স্থিতিবিদ্যা, এবং স্থিতিবিদ্যা ইংলিশ হল স্ট্যাটিক্স। আর এখানে বলবিদ্যার দুইটা অংশ। ওকে, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। তো স্থিতিবিদ্যার কাজ কী এবং গতিবিদ্যার কাজ কী সেগুলো আমরা এখন ডিসকাশন করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো সবাই একটু মনোযোগ দাও। বলবিদ্যা, মেকানিক্স, এটা হচ্ছে স্থিতিবিদ্যা। এটা লেখা সবাই সুন্দর করে, স্ট্যাটিক্স। আর একটা হচ্ছে সমতলে বস্তুকণার গতি। সবাই নিজেকে মিউট রাখো। ওকে, মোশন ইন এ প্লেন সারফেস। আচ্ছা, ওকে। তো স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স, এটা হচ্ছে চ্যাপ্টার 9.1 থেকে 9.4, 9 না সরি 8.1 থেকে 8.4 পর্যন্ত ডিসকাশন। আর সমতলে বস্তুকণার গতি 9.1 থেকে 9.5। এবং এখান থেকে সব বছরই স্থিতিবিদ্যা থেকে ফুল একটা চ্যাপ্টার, একটা সৃজনশীল, এবং 5টা বা তোমাদের পারটাও বেশি আসবে, 6টা, তো 424, 6 থেকে 7টা এমসিকিউ পাবা। আর এখান থেকে একটা সৃজনশীল, 6 থেকে 7টা এমসিকিউ। আর এই চ্যাপ্টার দুইটা হচ্ছে সেকেন্ড পেপারের সবচেয়ে স্টুডেন্টসদের কাছে লাগা ভেজালযুক্ত চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টার দুইটা আমি চেষ্টা করব যতটুকু পারি সুন্দর করে, সহজ করে হচ্ছে আলোচনা করে দিতে। ঠিক আছে? পুষ্কর বলতেছো সম্ভাবনার ক্লাস নিয়ে আমরা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোতে আমি জাস্ট একটা কাজই করছি, যে একটা আইডিয়াটা ক্লিয়ার করে দিচ্ছি যে কী কী আছে সেটা জানে রাখলাম। আর যারা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আরও ডিটেলসে জানতে চাও, আমি দরকার হলে 2টা গ্রুপের লিঙ্ক তোমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। তোমরা ওইখানে ডিটেল ক্লাসগুলো, যেটা সিনিয়র ব্যাচের জন্য নেওয়া হয়েছিল, ওইটা অ্যাক্সেসে ক্লাসগুলো দেখে নিলাম যারা ইন্টারেস্টেড। হ্যাঁ, ম্যাক্সিমাম যদি রেকর্ডেড দেখো সমস্যা নেই। আর বোর্ড এক্সামের জন্যে পরে ভর্তি পরীক্ষার জন্য যদি ওই চ্যাপ্টারগুলো দরকার হয়, তখন কিন্তু আমরা আবার হচ্ছে ডিটেলডে তোমার হচ্ছে ওই পার্টগুলো নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে? আচ্ছা, ওকে, যাই হোক। সো আমরা তাহলে আমাদের মূল যেগুলো হচ্ছে পরীক্ষা ভালো করার জন্য আমাদের লাগবে, সেই চ্যাপ্টারগুলো আমরা এখন গুরুত্ব দিচ্ছি, এবং A to Z খুব ভালো মতো ইনশাল্লাহ আমরা আয়ত্ত করব। ওকে, তো চলো। তো তাহলে এখন আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টারের অংশ নিয়ে আলোচনা করি, এবং স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা আমি যতটুকু পারবো খুব কনসাইসলি এবং খুব সুন্দর করে গোছানোভাবে তোমাদেরকে কাভার করে দিব, যাতে তোমাদের এই স্থিতিবিদ্যা চ্যাপ্টার নিয়ে অন্যদের যেরকম খুব দুশ্চিন্তা থাকে, তোমাদের যেন অ্যাটলিস্ট দুশ্চিন্তা কম থাকতে পারে দুশ্চিন্তা, কিন্তু যেন একটু হলেও কম থাকে। ঠিক আছে? এটা হচ্ছে আমার চেষ্টা থাকবে। ওকে, আচ্ছা। তো এখন তাহলে দেখো, বলবিদ্যার পর, আচ্ছা, ওকে, তো চলো স্থিতিবিদ্যার 8.1 আমাদের সামান্তরিকের সূত্রটা ফার্স্ট অফ অল আইডিয়া রাখতে হবে। সামান্তরিক, এটা তোমার ফিজিক্সে পড়ছো। হ্যাঁ, তো সামান্তরিকের সূত্রে কেসে তার আগে আমি একটু বলি যে এটার অ্যাপ্লিকেশন কোন জায়গায়। যে স্থিতিবিদ্যা হচ্ছে বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করে। কি করে? স্ট্যাটিক ও স্থিতিশীল বস্তুর বল প্রয়োগে লিখে রাখো, স্থিতিশীল অবস্থা নিয়ে
আলোচনা করে। আর সমতলে বস্তু কণার গতি বা গতিবিদ্যা হচ্ছে বস্তুর গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করে। স্থিতিবিদ্যা বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা হয়, আর গতিবিদ্যা বস্তুর গতিশীল অবস্থা নিয়ে ডিসকাশন যায়। ওকে, আচ্ছা, হ্যাঁ সাইমা, দেখা যাক, করা যাক, যা দরকার করানো হয়। এখন শোনো, এখন মনোযোগ দাও। এখন চলো, সামান্তরিক সূত্রের ক্ষেত্রে যে কনসেপ্ট এখানে আসছে, এদিকে আমরা পি বল এবং এদিকে যদি আমরা কিউ বল প্রয়োগ করি, তাহলে তার লব্ধি আর এই বরাবর ক্রিয়া করবে। আর সেক্ষেত্রে লব্ধি কোন দিকে ক্রিয়ারত হয়েছে সেটা আমরা একটা সামান্তরিকের কি দ্বারা, কর্ণ দ্বারা ডিফাইন করতে পারবো। এবং সেই হিসেবে এখানে অন্তর্গত কোণ যদি আলফা হয় এবং লব্ধি যদি একটা বলের সাথে নির্দিষ্ট কোণ থিটা উৎপন্ন করে, তাহলে এখান থেকে দুইটা সূত্র লিখতে পারি, যে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos alpha and tan theta equal to q sin alpha by p plus q cos alpha. R equal to root over p square plus q square plus 2pq cos alpha, আর tan theta equal to q sin alpha by p plus q cos alpha. তো এই হচ্ছে সামান্তরিকের সূত্রের ইনিশিয়াল কেস, যে এই জায়গাটাতে বা যে কেস থেকে আমরা হচ্ছে কি ডিসকাশন পাচ্ছি বা কি আলোচনা পাচ্ছি, যে প্রথমত লব্ধি বলের দিক কোন দিকে এবং কত কোণ কোণে যাচ্ছে সেটা পাচ্ছি। এখন কাহিনী যেটা, যে তোমাকে ধরো একটা বস্তু, তোমাকে এই বরাবর পি বলে আর এই বরাবর কিউ বলে আঘাত মানে ধাক্কা দেওয়া হলো, এবং তুমি এই বলে আর বরাবর এদিকে যাচ্ছিলে, এবং তোমার বলের এগেইনস্টে যদি একই পরিমাণ বল এদিকে প্রয়োগ করা হয়, তুমি কি নড়তে পারো বলো, যারা জমে আছো একটু, হ্যাঁ আনমিউট করে বলো। তুমি যেদিকে যাচ্ছিলে 10 নিউটন নির্দিষ্ট বলে অপোজিটে যদি একই বল প্রয়োগ করে দেওয়া হয়, তখন কি তুমি নড়তে পারবা? পারবা না, সাম্যাবস্থা থাকবা। তো এই সাম্যাবস্থার থাকার অবস্থা নিয়েই মূলত আমরা স্থিতিবিদ্যায় কাজ করি। আর এই জন্য বলের মান কত হবে, দিক কী হবে, সেগুলো আমাদের মেজার করা লাগবে, যাতে আমরা অপোজিটে বল প্রয়োগ করতে পারি। এই যে তোমরা পদ্মা সেতু দেখতেছো দাঁড়ায় আছে, হ্যাঁ, বা যমুনা সেতু, বা বাংলাদেশের যে সেতুগুলো বা ওভারব্রিজগুলো মানে বা ফ্লাইওভারগুলো যেগুলো দেখতেছো, এগুলো কিন্তু স্থিতিবিদ্যার একটা এক্সাম্পল। এগুলোতে কিন্তু ক্রমান্বয়ে মানুষ উঠে ক্রস করে, তাই না? এই আমাদের ফ্লাইওভারগুলো দিয়ে এত এত বাস যায়, ট্রাক যায়, ভারী ভারী যানবাহন যায়, সেই জায়গাটাতে ওরা ওই ওভারব্রিজগুলোর কিন্তু কী বলি ফ্লাইওভারগুলো কিন্তু কোনো প্রকার ইম্প্যাক্ট করতেছে না। কেন? তার কারণ যখন একটা গাড়ি ফ্লাইওভারে উঠে বা এই সেতুগুলোতে উঠে, তখন ওই গাড়ির ভরকেন্দ্র থেকে যে বলটা এই ইয়াতে আমাদের ফ্লাইওভারের মধ্যে বা হচ্ছে যে সেতুর মধ্যে যে জায়গাটাতে ক্রিয়া করতে, ঠিক সেই জায়গাটা থেকে অপোজিট একটা বল সে পেয়ে যাচ্ছে। এই জন্যে সেতুর যে খাম্বাগুলো থাকে, পিলারগুলো থাকে, এগুলোর উপরে কিন্তু খুব সূক্ষ্ম মাপ মেনটেন করে তার উপরের জয়েন্টটা দেওয়া হয়। যদি 0.something মিলিমিটারও যদি এদিক সেদিক হয়, তারপরেও কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। সেই জন্যে ওই জায়গাটাতে তখন আবার পিলার ভাঙে, আবার নতুন করে পিলার উঠে, আবার সেভাবে মাপঝোঁক করে 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 হচ্ছে আমাদের এই স্ট্রাকচারগুলো হচ্ছে দাঁড় করায়। তো এগুলো হচ্ছে তুমি স্থাপত্যবিদ্যার অনেক বড় বড় অ্যাপ্লিকেশন তুমি যখন ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বা, সিভিল নিয়ে পড়বা বা আর্কিটেকচার নিয়ে পড়বা, তখন জানতে পারবা যেটা বেসিকটা হচ্ছে এখান থেকে শুরু, স্থিতিবিদ্যা চ্যাপ্টার থেকে বা স্ট্যাটিক্স চ্যাপ্টার থেকে। ওকে, তো এটার কিন্তু আলোচনা খুব ভাস্ট, আর ডিসকাশনগুলো খুব ভাস্ট, এবং কী হয় না হয় অনেক আলোচনা করা যাবে চাইলেই কেসগুলো নিয়ে। তবে আমরা চেষ্টা করবো যতটুকু সুন্দর করে তোমাদেরকে চ্যাপ্টারটা শেষ করে দেওয়া যায়। ওকে, যেগুলো পড়লে পরীক্ষায় তুমি অ্যান্সার করে আসতে পারবা, ভয় ছাড়া পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে, সেগুলো আমরা ইনশাল্লাহ তোমাদেরকে ডিসকাস করে দিই। আচ্ছা, তো চাইলে চলো, সামান্তরিক সূত্রে আর ইকুয়ালটা হচ্ছে আমাদের এই সূত্র, এবং টেন থিটার কেসে আমরা দুটো সূত্র পাইলাম, যেটা তোমরা ফিজিক্সে অনেক বেশি পরিমাণে পাইছো। ওকে, এখন এখানে কয়েকটা কেস তোমরা দেখছিলা ফিজিক্সের মধ্যে, সেটা হচ্ছে এক নম্বর কেস, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হলে, হ্যাঁ, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হলে এখানে আমাদের এই জায়গায় তখন আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হয়। ওকে, এটা একটু মার্ক করে রাখো, এই ইনফোটা খুব দরকারি। ওকে, এটা এমসিকিউতে আসে। আচ্ছা, তারপর
পি ইকুয়াল টু কিউ হলে পি এর মান যদি কিউ বসায় দাও তাহলে আর ইকুয়াল টু পাওয়া যায় পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ আলফা। তো 2 পি স্কোয়ার কমন গেলে 1 প্লাস কজ 2 সমান 2 কজ স্কোয়ার 2 কজ স্কোয়ার হবে 2 তাহলে 2 পি কজ আলফা বাই 2 আর ইকুয়াল টু এত আসে এবং থিটা ইকুয়াল টু আসে আলফা বাই 2 এবং থিটা ইকুয়াল টু আসে আলফা বাই 2 আর ইকুয়াল টু 2 পি কজ আলফা বাই 2 এটা আসে। হচ্ছে কাহিনী। আচ্ছা আর স্যার এই টার্মগুলো কি মনে রাখতে হবে ম্যাথ করার এগুলো জন্য? এমসিকিউতে আসে, এই জিনিসগুলো এমসিকিউতে আসে, এমসিকিউতে চায় ডিরেক্ট। 3 নম্বর ডাটা আলফা নিয়ে বলতে পারি, আলফা এগুলো 0 ডিগ্রি হলে আর ম্যাক্স পি প্লাস কিউ, আলফা এগুলো 180 ডিগ্রি হলে পি মাইনাস কিউ দেখো লেখা তো দেখা যাচ্ছে, যাচ্ছে নাকি যাচ্ছে না বলো? এক নম্বরে যেটা দেখেন এটা মানে প্রমাণ আলাদা আলাদা বলগুলো পুরো ওই লব্ধি বলের মানে সমান। হ্যাঁ হ্যাঁ পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, আর 10 নিউটন বলে এমনভাবে প্রয়োগ করছো, হ্যাঁ অর্থাৎ এটার এক্সাম্পলটা তুমি এভাবে চিন্তা করতে পারো খুব সুন্দর করে, হ্যাঁ মজা করে দেখো যে তুমি এদিকে 10 নিউটন বল প্রয়োগ করছো আর এদিকে 10 নিউটন বল প্রয়োগ করছো 120 ডিগ্রি কোণে, এই যেটা লব্ধি হচ্ছে এই সে তুমি যদি এই বরাবর চাও, লব্ধিটা আমাদের এখানে আর এই যে, এবং সেই জায়গায় মূল কথা হচ্ছে কি যে লব্ধিটা ও 10 নিউটনই হবে, এটা বলতে পারো। আর বিপরীত দিকে 10 নিউটন বল প্রয়োগ করলে এটা স্ট্যাবল হয়ে যাবে। তো 120 ডিগ্রির ক্ষেত্রে এই ঘটনাটা খুব চমৎকারভাবে ঘটে যে 10 দুইটা সমান বল আর কি প্রয়োগ করলা দুই দিকে, কোণ রাখলে 120 ডিগ্রি, সেক্ষেত্রে লব্ধিটাও বল যে বল অ্যাপ্লাইড করছো সে অ্যাপ্লাইড ফোর্সের ইকুইভ্যালেন্ট ফোর্স তুমি লব্ধি হিসেবে পাইলা, ওকে রেজাল্টেন্ট হিসেবে পাইলা। তো দুইটা ম্যাথটা বুঝতেছেন। 2 নম্বর তো সিম্পল জিনিস, পি এর পরিবর্তে কিউ বসাবো, কিউর পরিবর্তে পি বসাও, কিউ বসে এখান থেকে বসে ক্যালকুলেশন করো, দেখবা যে আর ইকুয়াল টু এত আসে, আর এখান থেকে ক্যালকুলেশন করলে থিটা ইকুয়াল টু আলফা বাই 2 আসবে। আর এই কেসটা তোমার তো ফিজিক্সে বল ভেক্টরে পড়ার কথা ছিল, ফিজিক্সে পড়ো না এটা ভেক্টরে, যে এগুলো তো ফ্যাক্টর ভেক্টরে পড়ার কথা ছিল, এটা একদম ছোট জিনিস, অ্যাপ্লাই করে নিজে দেখবা যে পারতেছো বা বুঝে গেছো। উঠাও আমি কোয়েশ্চেন নিই, দাঁড়াও। স্যার এই চিত্র দুইটা আরেকবার বুঝিয়ে দেন। চিত্রতে কি কনফিউশন বলো, কোন জায়গায় বুঝতেছো না সেটা একটু বলো। চিত্রতে স্যার লব্ধিটা কি হবে বললেন, বুঝতে পারিনি। এটা কি যে দেখো এটা হচ্ছে কি আমাদের এই 120 ডিগ্রি যেটা বললাম যে বল, হ্যাঁ তুমি দেখো 10 নিউটন পি ইকুয়াল টু 10 নিউটন, হ্যাঁ কিউ ইকুয়াল টু 10 নিউটন, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। কোয়েশ্চেন এই শর্তে আর ইকুয়াল টু কত বের করবা, বের করতে গিয়ে ক্যালকুলেশন করে দেখবা যে আর ইকুয়াল টু 10 নিউটনই আসে। ক্যালকুলেশন করার পর আর এমন দুইটা বল দেওয়া থাকলে আর তাদের অন্তর্গত কোণ দেওয়া থাকলে লব্ধি ফিজিক্সে বের করছো না, বলো দুইটা বল দেওয়া থাকলে আর অন্তর্গত কোণ দেওয়া থাকলে লব্ধি তো ফিজিক্সে বের করছো, ফিজিক্সে ভেক্টরে তো এটা সবচেয়ে সহজ কোয়েশ্চেন ছিল, তাই না? তোমরা এটা পড়ছো, এটা ধরে তো আমি কথাগুলো বলতেছি। সো সামান্তরিকের সূত্রটা তো ফিজিক্সে অনেক বেশি পরিমাণে তোমার পড়ার কথা ভেক্টর চ্যাপ্টারে। হ্যাঁ আমাদের আপাতত এই যে আজকে ক্লাস 9:30 নিয়েছি, নেক্সট থার্সডেও ক্লাস 9:30 নিব ইনশাল্লাহ। 9:30 নিলে একটু রিল্যাক্সে নেওয়া যায়, বুঝছো? আচ্ছা দেখো এখন 9:30 মানে 9:30 যেন শুরু করতে পারি, আজকে তো শুরু করে দিলাম 9:30 যে একসাথে চলো। সেই হিসেবে এই কেসটা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপর বলো কোনো কিছু না বুঝলে আমাকে একটু বলো, আমি আবার ব্যাখ্যা দিই দরকার হলে। কারো কোনো লাইন না বুঝলে একটু বলো।
আচ্ছা 10 নিউটনের মান দিয়ে বসাইলে ক্যালকুলেটরে 10 নিউটন আসে না। মানে কি আসে 120 কজ 120 কি বসাবা এখান থেকে 10,000 আছে। 10ই আসবে ক্যালকুলেটরে ভুল করলে আসবে না সঠিক করলে আসবে। তো আমরা ইয়াটা রূপন্তী প্রকাশনী রাইটারের বই থেকে করাবো, হ্যাঁ পৃথিবীটা রূপন্তী রাইটারের বই, আমার কাছে বইটা হচ্ছে ছিঁড়াবিড়া রয়েছে। যাই হোক, সো 8.1 1 নম্বর কোশ্চেনে বলছে 8 নিউটন এবং 6 নিউটন বলে 3 নিউটন বলে দুটি বল একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, লব্ধির মান কত বলো জনগণ। আর ইকুয়াল টু ওভার 8 স্কয়ার 2 ইন্টু 8 ইন্টু 3 cos 60 ডিগ্রি। একটু বের করো তো সবাই। যোগ বিয়োগ করে রোড 97 297 জানেন। এটা চট্টগ্রাম বোর্ড 1917-তে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16-তে আসছে এই কোয়েশ্চেন। 297 একক এটাই আসছে, সবাই একটু বলো তো। জি স্যার। স্যার এটা আসছে। ঢাকা বোর্ড 19-এ আসছে আরেকটা এমসিকিউ 2 নম্বর এমসিকিউ স্যার, বইয়ের কত পাতা এটা? 285 বই। আচ্ছা কোয়েশ্চেনটা হচ্ছে 3 নিউটন, মানে মূল বইয়ের আর কি, আমাদের প্রবলেম বুক না, প্রবলেম বুকটা আমি নিই নাই, মূল বই হাতে ছিল, মূল বই থেকে দেখাচ্ছি। 3 নিউটন 4 নিউটন, হ্যাঁ অন্তর্গত কোণ 60 ডিগ্রি। কোয়েশ্চেন হচ্ছে এদের লব্ধি কত, একটু বের করো তো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এ আসছে এমসিকিউতে, এর লব্ধি চাইছে, বের করে দেখি। রুট ওভার 17 বলো তো বাকিরা, এটা কি অ্যান্সার আসে √37 আসে নাকি অন্য কিছু আসে? জি স্যার। আচ্ছা সো তারপর কোয়েশ্চেন নম্বর 3 3 একই সাথে দুইটা বোর্ডে আসছে। এটা আর কি জাস্ট প্রথম সূত্রের যেটা আমি পড়াইলাম, এখন এটার অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছি। ঢাকা বোর্ড 17-তে, দিনাজপুর বোর্ড 17-তে আসছে 100 নিউটন আর 7 নিউটন, হ্যাঁ তাদের অন্তর্গত কোণ হচ্ছে 62 ডিগ্রি। এক্ষেত্রে লব্ধি আর এর মান এবং উৎপন্ন কোণ থিটা এর মান কত বের করতে বলছে। লব্ধি আর এবং থিটা দুইটাই বের করতে বলছে। তো আর এর মধ্যে সূত্র দিল, আর টেন থিটা, থিটার কেসে টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। থিটা যার সাথে থাকে সেটা হচ্ছে পি, আর যেটার সাথে থাকে না সেটাকে ধরা হয় কিউ। তো কিউ সাইন আলফা, আলফা মান হচ্ছে 62 বাই পি প্লাস কিউ কজ আলফা। স্যার এটা 70 নিউটন হবে। না 7 নিউটনে দেওয়া আছে আমার এখানে, 100 নিউটন ও 7 নিউটন। এখানে কি বই থেকে টাইপিং ভুল করছে? 70 হওয়া উচিত। স্যার প্রবলেম বুকে 70 দেওয়া স্যার। প্রবলেম বুকে 70, ঠিক আছে। প্রবলেম বুকে এর আপডেট ভার্সন থেকে করা হয়েছে, ঠিক আছে 70 নিউটন। বইতে এটা টাইপিং মিস্টেক 7 উঠছে। আচ্ছা ওকে, সো এটা কারেক্ট, দ্রুত করো কত আসে। এমসিকিউ কোয়েশ্চেন। স্যার বলো। ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যা কি জানা থাকা লাগবে এই চ্যাপ্টারটা করার জন্য? না না, আচ্ছা ওকে, পারছো না সবাই এটা? জি স্যার। ওকে আমি স্ক্রিন শেয়ার করি, এটা দিয়ে করলেই ভালো আমার জন্য, প্রশ্ন নিয়ে ঝামেলা করতে হবে না। তো চলো 8.1 এরপর
আসে মোবাইল মিউট রাখুন নিজেকে। 5 নম্বর প্রশ্ন, সব বোর্ডে আসছে, দেখছো কতবার করে আসছে বোর্ডে, সবগুলো প্রশ্ন উঠে দিচ্ছে সুন্দর করে। মিলাও একটি কণার উপর। আচ্ছা 5 নম্বরটা হোমওয়ার্ক বাসা করো। পি লব্ধি কোণ কত, এটা আমি অলরেডি দেখাই দিয়েছি প্রথমে। পি 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 120 ডিগ্রি হবে লব্ধি কোণ আর কি, দেখাইলাম। 6 নম্বর, 3টা বল দুইটার সাথে লব্ধির মান সমান, তার মানে আলফার ভ্যালু বা অন্তর্গত কোণ 120 ডিগ্রি হবে। 60 ডিগ্রি করে দুইটি সমান বলের পি এবং পি, হ্যাঁ তাদের লব্ধি কত, তাদের অন্তর্গত কোণ 60 ডিগ্রি। সো 6 নম্বর, আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2 ইন্টু পি ইন্টু পি ইন্টু কস 60, রুট ওভার 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু কস 60 মান হচ্ছে হাফ। রুট 3p। আচ্ছা 8 নম্বর দেখো, যদি সমান বল কোন একটি কণার উপর ক্রিয়ারত, এদের লব্ধির বর্গ বল দুটির গুণফলের 3 গুণের সমান হলে বল দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। দুটি সমান বল কোন একটি কণার উপর ক্রিয়ারত। আচ্ছা সমান বল ধরি, বল হচ্ছে ওকে পি এবং পি, কোন একটি কণার উপর ক্রিয়ারত, এদের লব্ধির বর্গ, লব্ধি হচ্ছে আর। লব্ধির বর্গ প্রশ্ন মতে বল দুটির গুণফলের 3 গুণ এর সমান। অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2p ইন্টু পি ইন্টু কজ আলফা 3p স্কয়ার, তাই না? আর স্কয়ার ভ্যালু বসে দিলাম, 2p স্কয়ার কজ আলফা সমান 3p স্কয়ার, 2p স্কয়ার কজ আলফা 3p স্কয়ার মাইনাস 2p স্কয়ার মাইনাস p স্কয়ার, p স্কয়ার বাদ যায়, কজ আলফা সমান মাইনাস হাফ, ওকে। আচ্ছা সবাই বুঝছে এই পর্যন্ত বলো। এরপর দেখো 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি। সমান বল মানে পি ধরলাম, হ্যাঁ সমান বল মানে কত ধরলাম বলো, পি এবং পি ধরলাম। ওকে সমান বলের লব্ধি ধরো যে আর ধরলাম, R1 বা আর 2 বিটা করে কি অর্থ, বল দুটির লব্ধির দ্বিগুণ, এটাকে R1 ধরতে হবে, এটাকে R2 ধরতে হবে, হ্যাঁ বল দুটির লব্ধি, বল দুটি মানে আগের দুটো বলই সমান বল দুটি, তো কোন চেঞ্জ হয়েছে, লব্ধির মান চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে কথা। তো সেখান থেকে শর্ত বের করতে বলছে, এই যে ঢাকা বোর্ড 15-তে আসছে প্রশ্নটা। স্যার প্রশ্নটা একটু বুঝিয়ে দিবেন আবার। দেখো 2 আলফা কোণে ক্রিয়ারত সমান দুটি বলের লব্ধি R1, তাহলে R1 এবং 2 বিটা কোণে ক্রিয়ারত সমান দুটি বল, সেই সমান দুটি বলেরই লব্ধি R2 হয়, এবং তাদের মধ্যে সম্পর্ক এই R1 হচ্ছে এই পরের 7 নাম্বারটা কি 60 ডিগ্রি হওয়ার কথা ছিল না আলফা? মাইনাস হাফ না, মাইনাস হাফ হলে 60 ডিগ্রি কেন হইব? ও আচ্ছা মাইনাস হাফ না, প্লাস হাফ, 2p স্কয়ার বাদ যায়, তাহলে তো p স্কয়ার হওয়ার কথা। হ্যাঁ প্লাস হবে, আমি তো বিয়োগ ভুল করছি, ঠিক। তাহলে এখন তাহলে 3 দ্বিগুণ হবে, তাহলে R1 2 R2, এটা হচ্ছে 8 নম্বরের শর্ত। 2 আলফা কোণে ক্রিয়ারত বল দুটি সমান দুটি বলের লব্ধি, 2
টু বিটা কনের এর অর্থ বলটির লব্ধির দ্বিগুণ, তার মানে প্রথমটা যদি R1 ধরো, পরেরটা R2, একটা আরটার দ্বিগুণ। এবার বুঝছো সবাই, বলো কথাটা। জি স্যার। তাহলে R1 এর কেসে আমরা এটাকে বলতে পারি R1 স্কোয়ার ইকুয়াল টু 4 R2 স্কোয়ার। সো R1 স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কস 2 আলফা। তাহলে বুঝছো, মানে পি সমান তো সেম হয়ে গেছে। আর এখানে 4 অফ পি স্কোয়ার প্লাস টু বিটা। পি স্কোয়ার 2 পি স্কোয়ার, তার সাথে 4 গুণ করলে 8 পি স্কোয়ার। টু পি স্কোয়ার মাইনাস 8 পি স্কোয়ার, দ্যাট ইজ 6 পি স্কোয়ার কস আলফা সমান 2 কস বিটা। অর্থাৎ 2 পি স্কোয়ার কমন গেলে 1 প্লাস কস 2 আলফা, আর 8 পি স্কোয়ার কমন গেলে 1 প্লাস কস 2 বিটা। আসলে পরে ত্রিকোণমিতি। এই জায়গায় সুন্দর মতো পি স্কোয়ার কাটা যায়, 2 দিয়ে কাটাকাটি করলে 4 হয়। এরপর 1 প্লাস কস 2 আলফা সমান 2 কস স্কোয়ার আলফা, আর এখানে 4 হচ্ছে 1 প্লাস কস 2 বিটা কস স্কোয়ার বিটা। দুটো বাদ গেল, কস আলফা ইকুয়াল টু রুট ওভার এত দিলে 2 কস বিটা, সেটাই প্রমাণ করতে বলছে। সুন্দর। স্যার এই অঙ্কগুলো কয় নম্বরে কোন আছে পরীক্ষায়? 2 নম্বর, কোশ্চেন নম্বর ক, সৃজনশীলের 2 নম্বরের মার্ক, আর 2 মার্কসের কোশ্চেন। দেখো সবাই, উঠো সবাই, দ্রুত উঠো, আমি পরের প্রশ্নে যাব। ওকে স্যার। স্থিতিবিদ্যা কিন্তু অনেক কঠিন, আমি চেষ্টা করতেছি সহজ করে পড়াইতে। এগুলো অবশ্য সহজ অঙ্ক, এগুলো কঠিন না। এখন পর্যন্ত সহজ অঙ্কের মধ্যে আছে। ভাইয়া নিচের পাশের ক্যালকুলেশনটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে। কি সমস্যা বলো, কোনটা বুঝো নাই বলো। ভাইয়া cos স্কয়ার আলফা ইকুয়াল টু 4 ইনটু 2 cos স্কয়ার বিটা, মানে তার আগে থেকে কিভাবে যে বসালে বলো, অন্য কেউ বলো। নিচে দেখা যাচ্ছে না। এই যে 1 প্লাস কস 2 আলফা, 2 পি স্কোয়ার কমন নেওয়ার পর 1 প্লাস কস 2 আলফা, 1 প্লাস কস 2 এর সমান 2 কস স্কোয়ারে, ত্রিকোণমিতির সূত্র। বুঝছো এবার? জি ভাইয়া, মানে একটু দেখা যাচ্ছে না তো ভাইয়া, বলে আচ্ছা। দিলেন এই জন্য। ঠিক আছে। ফেসবুক লাইভে অনেকেই আছো, ফেসবুক লাইভে যারা আছো একটু জানাও তো ক্লিয়ারলি বুঝছো কিনা। অনুষ্ঠান শেষ করো সবাই, আমরা নতুন অঙ্কে যাচ্ছি। চলো নতুন কোশ্চেনে যাই, আর সময় দিতে না পারি।
দেখো এখানে 9 নম্বর অঙ্ক, দুটি বল সমকোণে ক্রিয়া করলে লব্ধি এত। তো দুইটি বল ধরি বলদ্বয় পি কমা কিউ, লব্ধি আর। তাহলে এখানে সমকোণে ক্রিয়া করার শর্তে কিউ এবং লব্ধি আর। তো প্রশ্ন মতে লব্ধি আর ইকুয়াল টু হচ্ছে 2√13। প্রশ্ন বলে দিস 2√13 ইকুয়াল টু √/p² প্লাস কিউ স্কোয়ার। কারণ সমকোণে ক্রিয়া করলে আর ইকুয়াল টু √p² প্লাস কিউ স্কোয়ার হয়। সো স্কোয়ার করে দিলে 4 4 52 নম্বর 1 গেল। এবং এদের বৃহত্তম লব্ধি 10 এবং p প্লাস কিউ ইকুয়াল টু 10। বল দুটি 120 ডিগ্রি করে ক্রিয়া করলে লব্ধির মান নির্ণয় করো। সো বল দুইটা যদি 120 ডিগ্রি করে ক্রিয়া করে তাহলে লব্ধির মানে কেসে আর ইকুয়াল টু p² প্লাস q² প্লাস 2pq cos আলফা লাগবে, তাই না? আলফা মান হচ্ছে 120 ডিগ্রি। সো p ইন্টু কিউর মান লাগবে। তো p ইন্টু কিউর মান তো আমি জানি না, সেটা এখান থেকে বের করে নিব। যেটাকে এভাবে দেখো, তাহলে এটার ক্ষেত্রে p² প্লাস q² প্লাস 2pq 10। p² প্লাস q² ভ্যালু 52, 2pq 10 থেকে 52 গেলে -42। এই পাশে 100 স্যার ওদিকে 100 হবে স্যার। আচ্ছা হ্যাঁ 100 তো হবে। এই তো এখানে করলে কি রে মাইনাস হয় কেন? 100 থেকে 52 গেলে কত হবে? 48। তো কি বলছে? বল দুটি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি নির্ণয় করো। তো লাস্টের লাইন, বলদ্বয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি ইকুয়াল টু √p² প্লাস q² প্লাস 2pq cos 120 and √p² প্লাস q² প্রশ্ন ডাটা 52, 2pq ডাটা হচ্ছে 48, cos 120 এর মান হচ্ছে -12, এর সাথে কাটাকাটি গেলে 24। 4 6 8 3 4 5 √28, 4 7 8 28 একক। নিয়ম বুঝছো সবাই? বলো। দেখো সবাই উঠায় নাও। কমপ্লিট বলো। Yes, sir. টাইম রাত 9:30, রবি মঙ্গল বৃহস্পতি। দেখো 10 স্যার এখন থেকে কি আমাদের 9:30 ক্লাস হবে? 9:30 হলে বোধহয় ভালো হয়। সন্ধ্যার দিকে আসলে একটু অফলাইন যখন আমাদের ক্লাস থাকে। ভাইয়া আমাদের ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে জি ভাই এখানে ভালো হয়। অফলাইন আচ্ছা দেখো এখন আসো 10 নম্বরটা। একটি মিনিটে কার্যকর পি ও কিউ মানের দুইটি বলের লব্ধি আর। আচ্ছা ভালো কথা।
তো কিউ বলটিকে দ্বিগুণ করলে আর দ্বিগুণ হয়, আর কিউকে বিপরীতমুখী করলে আর এর মান দ্বিগুণ হয়। তো তাহলে দেখো পি বল এবং কিউ বল লব্ধি হচ্ছে আর, প্রথম কেস। হ্যাঁ, ওকে। তাহলে প্রথম ক্ষেত্রে কি হলো, পি ও কিউ বলে লব্ধি আর, আর ইকুয়াল টু রুট ওভার বা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার তারপর কিউকে দ্বিগুণ করলে আরও দ্বিগুণ হয়। কিউকে দ্বিগুণ করা মানে 2q করছি, কারণ আর দ্বিগুণ হয়ে 2r হয়েছে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে অন্তর্গত কোণ কিন্তু আলফাই আছে। দুই দুগুণে 4, আবার কিউকে বিপরীতমুখী করলে, মানে এই যে বিপরীতমুখী, স্যার কিউকে বিপরীতমুখী করবো নাকি স্যার 2q বিপরীতমুখী করবো? কিউকে কোশ্চেনে কি লেখা আছে? স্যার হচ্ছে এটা মানে 1 নাম্বার চিত্রে হবে না স্যার? কোশ্চেনে কি লেখা আছে? স্যার কিউকে বলেছে। তাহলে 2q কেন বলতেছো? কিউ আর 2q তো একই ডিরেকশনে। আচ্ছা, সো কিউকে আমরা তো কিউ লিখছি, কিউকে বিপরীতমুখী করলে আর এর মান দ্বিগুণ হয় আর এ। তো কিউকে বিপরীতমুখী করলে দেখো টোটাল যে লাইন এটা কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, তার মধ্যে এটুকু হচ্ছে আলফা। তাহলে এই অ্যাঙ্গেল, ওকে, এই যে অ্যাঙ্গেলটা দ্যাট উইল বি 180 মাইনাস আলফা। সো পি এদিকে, কিউ এদিকে, তাদের লব্ধি আর দ্বিগুণ হয় 2r এদিকে। কাজ হচ্ছে এটা, বুঝছো কাহিনী? ভাইয়া 180 মাইনাস আলফাটা বুঝলাম না। বলো, এটা হচ্ছে আলফা, হ্যাঁ, এটা হচ্ছে পি। এই কোণ কত হবে বলো? যে কোণ? আচ্ছা ভাইয়া ঠিক আছে, 180 মাইনাস আলফা বুঝছি। আচ্ছা, বাকিটা বুঝছো বলো? জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার। ফেসবুকে একজন জুমে বলতেছে যে পোলাফাইন না বুঝে কেন যে কথাবার্তা কমেন্ট টমেন্ট করে, জুমে ক্লাস নেওয়ার আশ্বাস দিয়ে ফেসবুক লাইভে ক্লাস নেয়। কেন এমন করতেছেন আপনারা? কি অদ্ভুত কথা, চিন্তা করছো? আচ্ছা, আমি তাহলে ক্যাপশন আধা ঘন্টা 1 ঘন্টা আগে আজকে আমি ইয়ে করে রাখছি। কী করে রাখছিলাম? জুম লিঙ্ক দিয়ে রাখলাম ওখানে, জায়গায় বলতেছে আমি নাকি ফেসবুকে, দ্বারা আমি লাইভে ক্যাপশনটা ঠিক করে দিই।
যাই হোক ভাই, এখন মূল কথা যেটা সেটা হচ্ছে যারাই আছো সবাই হচ্ছে কী করবো বলো, কমেন্ট করার কেসে বা একটা অপিনিয়ন দেওয়ার কেসে একটু চেক করে অপিনিয়ন দিও, বুঝছো? মানে তুমি হয়তো কোনো কারণে কোনো ইনফো মিস করছো, আমরা আমাদের মতো করে ইনফোটা দিয়ে রাখছি, এখন তুমি ইনফোটা মিস করে তুমি ভুল বুঝে রাখছো, ভুল বুঝে কথা বলতেছো, কথা কনফিউশন ক্রিয়েট করছো। তো তাইলে কী হইলো, সেক্ষেত্রে ওভারঅল কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটা তোমার উপর যাবে, সাথে যারা তোমার ক্লাসমেট তাদের উপর যাবে, আবার নিজে আবার বোকা হয়ে যাবে সবার সামনে। এখন যেরকম ও হইলো যে যাই হোক, কমেন্টে ফাইজলামি করছে কয়েকজন আবার। হ্যাঁ, তো এখন ফ্যাক্ট হচ্ছে এটা যে এমন কোনো কমেন্ট করো না যেটার কারণ নিজে আবার বোকা হয়ে যাওয়া সবার জন্যই। আর আমরা তোমাদেরকে আসলেই তোমাদের জন্য যথেষ্ট সিরিয়াস এবং চাইতেছি যে তোমরা যেন ভালো সার্ভিসটা পাও। কিছু কেসে আমাদের গ্যাপ হয় বা হয়ে যায় অনাকাঙ্ক্ষিত বা হচ্ছে সিচুয়েশনের কারণে, যেটার জন্য আমি দুঃখিত। তবে আমাদের পক্ষ থেকে আসলেই ডেডিকেশনের কোনো কমতি নেই, আন্তরিকতার কমতি নেই, বুঝছো? সো এটা হচ্ছে মূল কথা। তারপরেও যদি কোনো মিসকনসেপশন অ্যারাইজ করে কোনো কারণে, কোনো সময়, কোনো ইস্যুতে, আমাদের সাথে একটু সরাসরি কথা বললো, এটা হইলে তাহলে কী হবে, যে মিসকনসেপশনটা থাকবে না। কারণ আমরা তোমাদের জন্যই কোর্সটা রান করি এবং তোমাদেরকে ভালো কিছু সার্ভ করার জন্যই ডিটারমাইন্ড। তো তোমাদেরকে নিয়ে মূলত আমরা, সো সেই জায়গাটাতে আমরা কিন্তু একজন একজনের এগেইনস্টে কোনো মানে পার্সন না, ওকে? আমরা একই টার্গেটে হচ্ছে আমরা কাজ করতেছি। তো সেই জন্যে যদি কোনো কারণে মিসকনসেপশন ক্রিয়েট হয়, একটু আরও একজনের সাথে কথা বলতে পারো বা আমাদের সাথে সরাসরি কল দিয়ে কথা বললো, তাহলে কনসেপ্টটা কথাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের কি এর আগে এই পর্যন্ত কোনো ক্লাস কি জুম ছাড়া হয়েছে বলো? যারা জুমে আছে একটু বলো। এই লাস্ট কত যে ক্লাস নিলাম, সব ক্লাস তো জুমেই হচ্ছে, ঠিক না? জুমে হয়। এখন সেই জায়গায় যখন এইরকম ডিরেক্ট আমাদের পেইড কোর্সের স্টুডেন্টসে যদি বলে যে জুমে ক্লাসের কথা বলে ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছে না, তাদের কী অবস্থা, এরকম কেন, তখন কেমন লাগে কয়বার? যাই হোক, এখন ওই ভাই বুঝে একদিনও জয়েন করে নাই। আচ্ছা, হইতে পারে। যাই হোক, এখন আর তোমরাও যেটা আমার আচ্ছা বাদ দাও। এখন তো আমি এই অপিনিয়নটা কেন উঠাইলাম, একটা কারণে, সেটা হচ্ছে আমাদের মানে সার্ভিস সম্পর্কে অনেকেই অনেক কারণে হইতে পারে যে অনিচ্ছাকৃতভাবেই হচ্ছে তারা ভুল ইনফরমেশান পায়, বা ভুল ইনফরমেশান পাওয়ার কারণে একটা ভুল ধারণা গ্রো করতে পারে, কারণ এতগুলো স্টুডেন্টস কাজ করে, ক্লাস করে বা অ্যাক্টিভিটির মধ্যে আছে। তো সেই কেসে সবার তো আসলে সবার কাছে তো আমরা পৌঁছাতে পারবো না, বাট আমরা আমাদের একটা কনস্ট্যান্ট সার্ভিস দিয়ে যাচ্ছি যাতে তোমরা ভালো করো। তো অনলাইন জিনিসটা তো এরকম, তাই না? এখন তোমরাও কী করবো বলো, কোথাও যদি মিস বা ফেক ইনফো ছড়ানো দেখো, তাহলে অ্যাটলিস্ট একটু আমাদের পক্ষ থেকে একটা কমেন্ট করে এসো যে না, আমরা তো পেইড ব্যাচে আছি, আমরা জানি যে কী হচ্ছে। আর কেউ তো আসলে ফেরেশতা না যে হচ্ছে 100% এফিসিয়েন্সি থাকবে। সো কিছু কেসে হয়তো ক্লাস মিস যেতে পারে, কিছু কেসে ক্লাস ক্যান্সেল হতে পারে, কিন্তু যে কয়টা ক্লাস হয়, এই কয়টা ক্লাস কি তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয়? আমাকে একটু তোমরা বলো। শর্ট সিলেবাসে বাইরের চ্যাপ্টার বাদে যেগুলো শর্ট সিলেবাসে আছে সেগুলোর কথা বলো। তাড়াহুড়ো করে কি আমরা কোনো চ্যাপ্টার শেষ করে দিচ্ছি, যে তাড়াহুড়ো করে করে শেষ করে দিলাম? এরকম কি এখন একটা চ্যাপ্টারে কি হয়েছে বলো একটু আমাকে? না স্যার, এখন ক্লাস মিসের কেসের ব্যাপারটা কি, যে সেটা একটু বলি। কোনো কারণে ক্লাস মিস গেল, কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে কোর্স আকারে ডিল করতেছি, অর্থাৎ ক্লাস মিস গেলে ওই ক্লাসটা কিন্তু আমরা নিব, এবং এই কেসে কোর্সের ডিউরেশন বাড়বে। আর তোমাদের এমনিই যে পরিমাণ বোর্ডের সামনে দেখবা যে বোর্ডের পরীক্ষা পিছাবে, ডিউরেশন বাড়তে পারে। তো সে কেসে এটা একেবারেই তোমাদের জন্য আরও ভালো যে তুমি পড়ার জন্য আরেকদিন আগে পড়া প্র্যাকটিস করার জন্য তুমি সময় পাইছো, আর আগে থেকে আগের পড়াগুলো তুমি আরও রিভাইজ করে নিবা। যদি কোনো কারণে দেখো যে একদিন ক্লাস ক্যান্সেল করছি, বা অনেকদিন ধরে কিন্তু ক্লাস খুব একটা ক্যান্সেল হয় না, মাঝে মধ্যে আমরা করি কিন্তু খুব হয়, কম হয়, তাই না? তো তোমাদের ব্যাচে কিন্তু আমরা প্রথম থেকে ম্যাক্সিমাম ক্লাস নিয়ে আসছি আমরা। অন্যান্য ব্যাচে দু একটা ব্যাচে মাঝে মধ্যে ক্লাস ক্যান্সেল হয়। তো যাই হোক, তো কোর্সের ডিলে কিন্তু মান্থলি ঝামেলা না, যে আমাকে মান্থলি বলছে 12টা ক্লাস নিবে, সেটা হইলো না, তাহলে তো আমি এখানে ঠিক হইলো না আমার সাথে, এরকম কিন্তু না এখন। তো সেই জন্যে তোমরা চেষ্টা করো যে যতটুকু পারো অ্যাটলিস্ট একটা, কারণ আমাদের হয়ে একটা কথা তোমাদেরকেই বলতে হবে। কেন? কারণ আমরা আমাদের হয়ে কথা তো বলতে পারবো না, বা আমাদের হয়ে আমরা কথা বললে এটা অবশ্যই ভালো দেখাবে না, বা এটা হবেও না, বা উচিত হবে না। তোমাদেরকেই অপিনিয়নটা দিতে হবে, কারণ বিভিন্ন জায়গায় যে আমাদের 23 ব্যাচ যে শুরু করলাম, 23 ব্যাচের অনেক স্টুডেন্ট যখন জয়েন করলো, অনেক স্টুডেন্টসই ওই যে ওরিয়েন্টেশনে বলতেছিল এটা একটা, যে ভাই আমি ব্যাচে ভর্তি হওয়ার আগে একটা ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে মেসেজ দিয়ে বললো যে এখানে ভর্তি হইও না, এটা ভালো না, এই না সেই না ভুগিচুগি অনেক কথা, আমি তো ভর্তি হবো না, বা হচ্ছে খুব কনফিউশনে পড়ে গেলাম।
তো কারণ আপনার অনলাইনে ক্লাসগুলো আমি দেখতেছিলাম, ইউটিউবে ক্লাস দেখেছি, ক্লাসগুলো সুন্দর লাগলো, বহুত ভালো বুঝতে পারতেছি, কিন্তু এরকম ইনফো আমাকে দিল। তারপর আরেকটা ভাইয়ের সাথে আমার কথা হইলো যে আপনার কোর্সে পড়ে আপনাদের সেকেন্ড ইয়ারের, তো ওই ভাইয়ের সাথে কথা বলার পর ভাই আমাকে বললো যে না এরকম না, এই যে আমাকে স্ক্রিনশট দিল যে ক্লাসগুলো হচ্ছে ঠিকমতো এইভাবে হয়। তো তখন হচ্ছে আমি ভর্তি হইলাম। তো এখন তাহলে বলো যে তখন আমার অপিনিয়ন ছিল একটাই যে তোমাকে যে ইনফোটা দিছে তা সে তুমি নিজেই বলে দিছো সে ফেক অ্যাকাউন্ট ইউজ করে তোমাকে ইনফো দিছে। ফেক অ্যাকাউন্ট ইউজ করে যে ইনফোটা যাচ্ছে সেটা তো ফেকই হবে, সেটা রিয়েল হবে কিভাবে বলো, ঠিক কিনা? তোমাদের কি মতামত? ফেক অ্যাকাউন্ট ইউজ করে কি কেউ কি রিয়েল অপিনিয়ন দিতে যাচ্ছে নাকি? তার টার্গেটই অন্য, ঠিক কিনা বলো? যে সে ফেক ইনফো দেওয়ার জন্যই যাচ্ছে। তো এই হচ্ছে কথা। তারপরও মাঝে মধ্যে দু একটা গ্রুপে আমাদের আমি স্টুডেন্টস আমাকে বলে যে ভাই এই জায়গায় মানে আমি জানি না আসলে কেন অন্যান্য কেসে এরকম সিচুয়েশন, মানে এখন আমরা তো আসলে কারো এগেইনস্টে কোনো কথা বলি না কখনোই। তো আমরা আমাদের স্টুডেন্টসদের নিয়ে সিরিয়াস যে আমাদের স্টুডেন্টসদেরকে রেজাল্ট ভালো করাইতে হবে। ওরা অনেক টাকা পয়সা দিয়ে পড়ে আমাদের কাছে, অনেক টাকাই তো কোর্স পেমেন্ট করে, অন্যান্য জায়গায় অনেক অল্প ফিজে পায়, তারপরে আমাদের কাছে আসে, কিছু একটা তো আমাদের কাছে অবশ্যই আছে যেটার কারণে আসতে পছন্দ করে। তারপরও যদি মিসকনসেপশন ক্রিয়েট হয় তোমাদের মধ্যে, কারণ তোমরা যেহেতু আমাদের ঘরের মানুষ, আমাদের কোর্সে আছো, তোমাদের প্রতি আমাদের দায়িত্বটা বেশি ডেফিনেটলি। সো কোনো কারণে মিসকনসেপশন ক্রিয়েট হইলে তোমরা হচ্ছে সরাসরি আমাদের হেল্পলাইনে কল দিও, সরাসরি কথা বইলো, হ্যাঁ মেসেজ দিতে চাইও না। কারণ মেসেজের কেসে তোমরা বুঝতেই পারছো যে ধরো একটা কোর্সে 400 স্টুডেন্ট পড়ে, সো মেসেজ আসলে কী হবে বলো, এটা তো আসলে ভেজাল লেগে যাবে, সব মেসেজ তো রিপ্লাই যাবে না, বা এটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্যে তুমি কল দিয়ে তোমার সমস্যা তুমি ইনস্ট্যান্ট সলভ করে নাও। অ্যান্ড তোমার সমস্যা যখন আমরা যদি দেখি যে ওরা যদি দেখে যে এটা কমন একটা সমস্যা হচ্ছে, তখন ওরাই একটা ব্যবস্থা করবে, সবাইকে ইনফোটা জানাই দিবে, এটা আরও ভালো হইলো ব্যাপারটা। এই জন্য মেসেজ না করে সরাসরি কল দাও হেল্পলাইনে। হেল্পলাইনে এটা একটা ইস্যু থাকে যে হেল্পলাইনে কল রিসিভ হয় না, মাঝে মধ্যে কল ধরে না, কিন্তু কেউ কিন্তু এটা বলতে পারবে না যে হেল্পলাইনে কল দেওয়ার পর কোনো কারণে যে কল না ধরে ব্যাক করে না, বলো এরকম কি অ্যারেঞ্জ করে যে ব্যাক করে না কল? ম্যাক্সিমাম কেসে তো আমরা ব্যাক করি, বলো। এরপরে আবার ব্যাক করছে। যারাই কল দিচ্ছে তারা এটা পাওয়ার কথা, কারণ হেল্পলাইনের ক্ষেত্রে যারা কাজ করে, হ্যাঁ ওদের এখানে কাজের লোড থাকে, কোনো কারণে সে বাইরে থাকতে পারে, যারা মানে কোনো না কোনো কারণে, এরা তো স্টুডেন্টস, ভার্সিটি স্টুডেন্টস, পাবলিক ভার্সিটি স্টুডেন্টস, তো এদেরও পার্সোনাল লাইফ আছে, পড়াশোনা আছে, এদেরকে আমরা ফোন নাম্বারটা দিয়ে রাখছি সব সার্বক্ষণিক সহযোগিতার জন্য। বাট যখন ওদের ক্লাস থাকে বা ওদের ব্যস্ততা থাকে তখন তো ফোন ধরতে পারবে না, হ্যাঁ কিছু কেসে এই সমস্যাটা হয়। সো তখন কী হয় যে কলগুলো জমা হয়, তারপর আস্তে আস্তে বসে 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 যখন কাজ শেষ হয় বা একটু ফ্রি হয়ে যায় তখন কল ব্যাকগুলো করে। আমার এখানেও যখন অনেকে কল দাও আমি ম্যাক্স চেষ্টা করি কলগুলো ব্যাক করতে। কিছু কেসে আমি পারি না, যখন অনেক কল হয়ে থাকে তারপর আমি অফিসের ফোনটা দিয়ে দিয়ে বলি যে এই কয়টা করতে আমি ফোন দিতে পারিনি, তোমরা কলটা ব্যাক করো যতটুকু, তারপরেও মিস হইতে পারে, কারণ আমরা ফেরেশতা না, হ্যাঁ বা আমরা এলিয়েন না যে সব অ্যাকুরেট হবে। তারপর এই জন্যে কিন্তু আমাদের আন্তরিকতা কিন্তু কম নাই তোমাদের নিয়ে, বা আমাদের চেষ্টা তোমাদের নিয়ে কম নাই, এটা তো আমাদেরকে আসলে বা তোমাদেরকে সব বলতে হবে যে বা স্বীকার করতে হবে যে হ্যাঁ ঠিক আন্তরিকতা বা চেষ্টাটা ঠিক আছে। তারপরেও কী হবে, ভুল ত্রুটি থাকবে টিচারদের, বা মেনটেন্যান্সের সমস্যা হবে, যেহেতু অনলাইন ক্লাস যে কোনো দিন কারেন্ট নাই থাকতে পারে, হঠাৎ করে এখন কারেন্ট চলে যেতেই পারে, তো তখন আমি ক্লাসটা কীভাবে নিব, তো এরকম টুকটাক ইয়া হবেই। তারপরেও তো আমরা ভালো কিছু পাচ্ছি, বাসায় বসে ক্লাস করতে পারতেছি, যেটা তোমরা সুযোগ পাচ্ছ সেই সুযোগটা আমি পাইনি, আমাদের তো কষ্ট করে করে গিয়ে পড়তে হয়েছে, তোমরা তো এখন বসে যথেষ্ট সুন্দরভাবে কপারেশন করতে পারতেছো, বা টাইম সেভ হচ্ছে, বা যারা দূরের স্টুডেন্টস আছে তারা আমাদের সাথে কানেক্টেড হতে পারছে, যথেষ্ট সুন্দরভাবে ক্লাস যাচ্ছে, সার্ভিস ভালো পাচ্ছ, যেটা তোমাদের এলাকায় ওইখানে পাইতা না। সো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা আমাদের জন্য ভালো হয়েছে, তোমরা আমাদের কাছে পড়তেছো, আমাদের সার্ভিস ডেভেলপ হবে, তোমাদের জন্য ভালো, তোমরাও ভালো কিছু পাচ্ছ। তো এই জন্যে অ্যাটলিস্ট হচ্ছে নানা মানুষ যদি কোনো নেগেটিভ অপিনিয়ন নিতে যায় একটু বইলো যে না সব এরকম না। অনেকজন এরকম করার পর কমেন্ট করার পর কমেন্ট ডিলিট দেওয়া এবং গ্রুপ থেকে ব্লক মারা হয়, অনেক গ্রুপে গুজব ছড়ানো হয়, আমি নিজেই অনেক জায়গায় এরকম দেখছি। এখন গুজব ছড়ানোর পর মানে যারা গুজব ছড়াচ্ছে ছড়াক, মানে স্টুডেন্টসরা যদি একটু থাকে মানে তদারকি করে, তাইলে কিন্তু আর সমস্যা হয় না। যে তদারকি মিনস হচ্ছে এই যে একটা ছেলে বললাম না 23 বছর, মানে জাস্ট মাত্র কলেজ যে জয়েন করবে, এরকম এক কেস যখন আসে খারাপ লাগে, তো সে চেক করছে বলেই কিন্তু সে অ্যাকুরেট ইনফরমেশন পেয়ে গেছে, কারণ যারা গুজব ছড়াচ্ছে তাদের থেকে আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি, বুঝো নাই ঠিক কিনা বলো? যারাই গুজব ছড়াচ্ছে তাদের থেকে আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি। সো তারা যখন যদি কেউ মানে স্টুডেন্টসরা যদি একটু সিরিয়াস থাকে বা হচ্ছে টেক কেয়ার এই ব্যাপারটাতে সে নিজে সতর্ক থাকে, সে কিন্তু হচ্ছে আমাদেরকে চুজ করবে, সে অ্যাকুরেট ইনফোটা পেয়ে যাবে।
এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আল্লাহ ভরসা একসাথে অনেকগুলো কথাবার্তা বললাম একটা ইস্যুতে। কথা নর্মালি তো আমরা পড়ার বাইরে বলি না, খুব রেয়ার যে বলি। পড়ার বাইরে এগুলো নিয়ে কথা অনেকদিন পর বলা হইলো। আচ্ছা তো চলো, আমাদের স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা একটু কঠিন, আস্তে আস্তে কঠিন অঙ্কের দিকে আমরা ঢুকতেছি। আর আমি চেষ্টা করবো এই স্থিতিবিদ্যা চ্যাপ্টারের রূপন্থিত প্রচুর ম্যাথ, আমি চেষ্টা করবো যতগুলো ম্যাথ করানো যায় ম্যাক্স ততগুলো ম্যাথ আমি নিয়ম ধরে ধরে অ্যানালাইসিস করে তোমাদের জন্য লেকচারটা একদম নতুন ভার্সনে আমি করতেছি, সেভাবে লেকচার দিচ্ছি। লাস্ট ব্যাচে যখন স্থিতিবিদ্যা পড়াইছিলাম তোমাদের সিনিয়রদের 21 ব্যাচে, ওদেরকে কেতাব স্যারের বই পড়াইছিলাম, তার তোমাদের রূপন্থী করাচ্ছি। তো কেতাব স্যারের থেকে রূপন্থীতে চ্যাপ্টার অঙ্কগুলো গোছানো বেশি দেওয়া, বেশি অঙ্ক দেওয়া, বেশি গোছানো আকারে দেওয়া। সো তোমাদের এই রূপন্থী করাইলে তোমাদের জন্য উপকার বেশি হবে, বুঝছো? আর কেতাব স্যারের বইও বোর্ডের অঙ্ক আর এখানের বোর্ডের অঙ্ক সব সেম, তবে রূপন্থীতে একটু গোছানো, বেশি অঙ্ক সুন্দর, এই জন্য তোমাদের আইডিয়াটা একটু বেশি ক্লিয়ার হবে এখানে। আচ্ছা ওকে, সো চলো আমরা কথায় আসি, আলোচনায় আসি। তাহলে এখানে কি হলো, P/Q/R এটা প্রমাণ করতে হবে। তাহলে PQR এর মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ ডেভেলপ করতে হবে, করে এখানে কাজ করতে হবে। সো দ্বিতীয় ক্ষেত্রে তো আমরা এটা লিখলাম, আর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে লেখার পর এবার তৃতীয় ক্ষেত্রে লিখতে হবে। আচ্ছা, তবে এখানে একটা ভালো কাজ আমরা করতে পারি, দ্বিতীয় এই দুটি ইকুয়েশন থেকে, যেহেতু আমাদের এখানে কজের কোনো জায়গা নেই, সো আমরা P2 PQ cos alpha ডাটা এখানে বসাই দিতে পারি। তাহলে এখানে PQR এর একটা সম্পর্ক আসবে, দেখো 4R স্কোয়ার P square plus 4Q square plus 2 into 2PQ cos alpha, that is R square minus P square minus Q square. খেলা বুঝছো? 4R square equal to আচ্ছা লিখি এক লাইন বেশি, P square plus 2R square minus 2P square. P square minus 2P square minus P square এক পাশে আসলে P square minus 2Q square 4R square minus 2R square 2R square 0. সবাই কি বুঝছো এই যোগ বিয়োগটা? ভাইয়া ওইখানে যে r স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ার দিলেন, এটা এখান থেকে যেখান থেকে 2pq cos alpha না, আমাদের প্রমাণিত pqr বলছে, যেখানে cos alpha নাই, সেই জন্য আমি কি করছি pqr রাখার জন্য একটা ব্যবস্থা করছি আর কি, যেখানে 4pq cos alpha জায়গায় 4 কে 2 into 2 ভাঙে ফেললাম, বুঝছো? জি ভাইয়া বুঝছি। যোগ বিয়োগ করলাম। সবাইকে দেখো, লাস্টের কেসটা দিলে অ্যান্সার চলে আসবে, একটা কেস শুধু বাদ আছে। মানে PQR রাখতে হবে আর কি, লাস্টের কেসটা দিলে অ্যান্সার চলে আসবে। কিউ বিপরীতমুখী করা হইলে আর এর মান দ্বিগুণ হবে, হলেও আর এর মান দ্বিগুণ। কিউ বিপরীতমুখী করা হইলে এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্রে, এই যে কিউ বিপরীতমুখী করছে তখন আলফার মান কিন্তু পাই মাইনাস আলফা, তৃতীয় ক্ষেত্রে। টু আর equal to P square pi minus alpha. একশো আশি মাইনাস থিটা cos 180 মাইনাস থিটা, দ্যাট ইজ মাইনাস cos থিটা। এখন একই কথা 2pq cos alpha মান এখান থেকে বসাবো, দ্যাট উইল বি r স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ার। তাহলে এক পাশে যদি নিয়ে আসি, দেখো মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস টি পাশে আসলে প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এভাবে করলে এক লাইন কম হয় আর কি। 4r স্কোয়ার প্লাস আর স্কোয়ার 5r স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার। এখন পি কিউ আর তো, সো পি কিউ আর এখানেও তাহলে পি কিউ আর লাগবে, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দাও, 2p স্কোয়ার। এবার শোনো, দেখো 1 and 2, 1 এবং 2 এর হতে বজ্রগুণ পদ্ধতি হতে পাই 1 এবং 2 থেকে।
তাহলে পি কিউ আর এর অনুপাত বের করে ফেলতে পারবো। এবার বলো এক আগে, তাহলে পি স্কোয়ার ক্ষেত্রে -2 ইন্টু -5 তাহলে +10 মাইনাস, তোমরা এটা অনেকে কম বুঝতেছো, আমি নিচে এটা লিখে দিই, দেখো 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 5r স্কোয়ার ইকুয়াল টু 0। তো পি এর ক্ষেত্রে এই কোণা মাইনাস এই কোণা, তাহলে +10 -4। কিউ এর ক্ষেত্রে নিচ থেকে, তাই না, এই কোণা মাইনাস এই কোণা, এই কোণা হলে 4 + 5। আর আর এর ক্ষেত্রে উপর থেকে এই কোণা 2 -4 + 4, 2 যোগ 2 2 যোগ 4। তাহলে এবার বলো পি স্কোয়ার বাই 6 3 দিয়ে কাটলে, আচ্ছা যদি আমরা তাহলে পি স্কোয়ার, তাহলে যদি রুট উঠাই দিই শেষ, √6 √9 আর বাই √6, তার মানে √6 মানে হচ্ছে √2 ইন্টু √3, 3 দুগুণে 6, 3 √2 ইন্টু √3। তো √3 দ্বারা যদি কাটাকাটি করো, √3 সাথে এটা কাটাকাটি করলে √3 এটা কাটাকাটি, সো √3, হ্যাঁ ঠিক আছে, এটা p is to r, √2 is to √3 is to √2। প্রমাণিত। আচ্ছা গেল, সবাই বুঝছে এ পর্যন্ত? বলো স্যার কিউকে বিপরীতকরণ করলে মাইনাস কিউ হয় না কেন? না, নিশ্চয়ই করছো, এটা তো বজ্রগুণনের সিস্টেমই। এটা দেখো বজ্রগুণনের পদ্ধতিতে দেখো, ওই আমার চিত্রের মধ্যে কিউকে যখন আমরা না আমরা তো মান নিয়ে বিবেচনা করতেছি, দিক নেগেটিভ আসছে, মান তো কিউই, বল 5 নিউটন, -5 নিউটন তো বলবো না, মান নিয়ে কথাবার্তা হচ্ছে। আর মাইনাস কিউ যদিও হয় বলো -q স্কোয়ার করলে তো +q হয়েছে, ঘুরে ফিরে তো সেম কথা। দেখো ভাই একটু শেষের দিকে নিয়ে যান তো, তুলে নিই। এই হচ্ছে প্রশ্ন ফলটা। ভাইয়া বজ্রগুণনটা বুঝিনি ভাই। বজ্রগুণন স্কুলে যেটা করছো সেটাই, বজ্রগুণন দুইটা সমীকরণ 1 আর 2 নিচে রেখে বজ্রগুণন করবা। বজ্রগুণন এখন এটা কিন্তু কলেজের পার্ট না, স্কুলে বজ্রগুণন করছো ওই নিয়মটাই, নতুন করে বজ্রগুণনের কোনো নিয়ম নেই। PQR XYZ বা যেভাবে স্কুলে করছো একই জিনিস বজ্রগুণন, বা ফ্রেন্ডসদের সাথে কথা বলে নিবা বজ্রগুণন নিয়ে, কালকে কলেজে যখন যাবা তখন এক দুজনের সাথে এটা নিয়ে ডিসকাশন করবা, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করো, পড়া নিয়ে একটু ডিসকাস করো ফ্রেন্ডসদের সাথে, বজ্রগুণন পদ্ধতি নিয়ে 2-3টা এক্সাম্পল নিয়ে চিন্তা করবা, আলোচনা করবা, দেখবা যে একদম এটা বুঝে গেছো। ওকে, পরপর মানে উপর নিচ 2টা সমীকরণ লিখতে হবে আর কি, তাহলে আমি যেভাবে দেখাইছি বা ভিডিওটা চেক করো ক্লিয়ার হয়ে যাবে। আর বজ্রগুণন নিয়ে তোমাদের বহুপদী অধ্যায়ও বলা হয়েছিল, এটা তো কম। ভাইয়া বলো। হ্যাঁ, তো ভাই এখানে তো কিউর মান যদি আমরা মাইনাসে নিতাম তাহলে স্কয়ার হয়ে আবার মানে প্লাসেরই থাকতো, কিন্তু এখানে যে 2p কিউ cos না, আলফা কিউর মান এখানে আছে, হ্যাঁ মানে ওই যদি যেটা মাইনাসে নিতাম তাহলে কিন্তু তো কিউর মান plus এখানে, চলে আসতো। কিউর মান মাইনাস হবেই না, কিউকে বিপরীতমুখী করছে, মানে হচ্ছে কিউ আগের ডিরেকশনটা নিচের দিকে আনছে, ডিরেকশনটা চেঞ্জ করছে। আমরা তো বিবেচনা করা হচ্ছে ভ্যালুটা, মান নিয়ে কথা হচ্ছে, বুঝছো? মানে কথাটা হচ্ছে মান জি নিয়ে, ভাইয়া। দিক নিয়ে তো না। ওকে, বল হচ্ছে 2 নিউটন 3 নিউটন, একটা উপরের দিকে 2 নিউটন বল প্রয়োগ হলো, এখন এইদিকে যদি 2 নিউটন বল প্রয়োগ করি তাহলে এটাকে -2 নিউটন বলবো? সেটা তো না,
ওইটা ডিরেকশন বোঝায়, কিন্তু আমরা যখন কাজ করবো লব্ধি সূত্র তখন মান নিয়ে কাজ করা হয়। আর দ্বারা লব্ধির মান বোঝায়, থিটা দ্বারা দিক বোঝায়, আর কিছু লব্ধির মান বের হবে, সো মান নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে কথাগুলো ক্লিয়ার হবে আরো। ওকে, সো আমরা স্যার টি বাই রুট ওভার 6 এর পার্টটা একটু বলবেন? ওই যে স্কোয়ার উঠে দিলে রুট হইতে হয় আর কি, এভাবে তো আমরা হয়তো তোমরা ক্যালকুলেশন আগে করো নাই, স্কোয়ার উঠে দিয়েছি রুট হয়ে গেছে। আর বল এর এগুলো তার নেগেটিভ হবে না, এই জন্য প্লাস মাইনাস হয়নি। ওকে, তারপর রুট 6কে 3 দুগুণে 6 কাটাকাটি করে দিলাম রুট 3 দ্বারা পুরোটা। বুঝছো? স্যার তিনটা রাশি নিয়ে সরাসরি ক্যালকুলেশন করা যাবে? হ্যাঁ, তিনটা রাশি যেগুলো আছে তিনটা কি সরাসরি ক্যালকুলেশন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে করলাম না আমরা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমরা যেহেতু কলেজে যাচ্ছ, বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা হয় টুকটাক। স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা অনেকেরই কঠিন লাগে, তোমরা একটু জানাইও যে স্থিতিবিদ্যা পড়তে পারো, সবাই অ্যাটলিস্ট একজন করে জানাইও। আর অনলাইনে যারা যুক্ত হতে চায়, বন্ধু বান্ধব যারা আছে, এখন তো অনেকেরই পরীক্ষা শেষ তোমাদের, সবাই আবার পড়ার জন্য আগ্রহী হবে। হ্যাঁ, আমরা তো নতুন কোর্স দিচ্ছি না, ওকে, আমাদের এক্সিস্টিং কোর্সেই সবাই ভর্তি হচ্ছে, এবং এতে আমাদের সার্ভিসটা ভালো থাকতেছে, তোমরাও খুশি, আমরাও খুশি। তো তোমাদের এখন কোঅপারেশন হইলে আমরা আরেকটা আগাইতে পারি ভালো মতো। ঠিক আছে, সো সবার জন্য শুভকামনা। এই চ্যাপ্টারটা আশা করি এভাবেই আস্তে আস্তে ধরে ধরে আমাদের শেষ হবে, এবং কঠিন লাগবে না, যতটুকু সহজ করে পড়ানো যায় আমরা চেষ্টা করবো ততটুকু সহজ করে পড়াইতে। কারণ একই চ্যাপ্টার তো লাস্ট 6-7 বছর ধরে পড়াচ্ছি, কতগুলো ব্যাচে। তোমরা প্রথমবার পড়তেছো, তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমাদের কাছে তো পড়ানোতে অভ্যস্ত। তো কঠিন চ্যাপ্টারটা যতটুকু সহজ করে তোমাদেরকে পড়াই দেওয়া যায় সেই চেষ্টাটা থাকবে। ঠিক আছে, হ্যাঁ, আজকের মতো বিদায়। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা স্যার একটা কথা বলবো স্যার। বলো। স্যার আমাদের ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো তো মানে আমি পড়িনি বা আমার টিচার আমাকে পড়ায়নি, ওগুলো তো স্যার কোনোভাবে পাওয়া যেতে পারে? হ্যাঁ, ম্যাথমেটিক্সের সবগুলো চ্যাপ্টার আছে, আমাদের সবগুলো চ্যাপ্টার করা আছে, বাইরের চ্যাপ্টার সবগুলোই। তুমি চাইলে আলাদা করে ওই চ্যাপ্টারগুলো পারচেস করতে পারবো। হেল্পলাইনে কল দিও, ওরা পেমেন্ট ডিটেলস বা পারচেজের সিস্টেমটা বলে দিবে। ঠিক আছে, কারণ আমাদের তো একই চ্যাপ্টার কতগুলো ব্যাচে করানো হয়েছে, 21 ব্যাচ, তোমাদেরই 22 ব্যাচেই তো করানো হয়েছে কয়েকবার। আগের দিকে যে ব্যাচগুলো সেগুলোতে তো আমরা এগুলো করাইছি। ওকে, তো সব চ্যাপ্টারই আমাদের কাছে আছে সুন্দর মতো গোছানো আকারে। আর আমাদের কোর্সে আছো সেকেন্ড ইয়ারে, এটা বইলো তাইলে একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন, অল্প পেমেন্টে করার সুযোগ দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।